নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের সকালে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের একটি হল অরণ্য ষষ্ঠী। জামাই ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী বা শুক্লা ষষ্ঠী, এই ব্রত কিন্তু বাঙালি হিন্দু সমাজের এক প্রাচীন লোকায়ত উৎসব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালিত হয়, যদিও আজ কিন্তু আষাঢ় মাস। এই তিথি মূলত মা ষষ্ঠীর আরাধনার দিন, যিনি সন্তানের রক্ষাকর্ত্রী এবং মঙ্গলদায়িনী দেবী হিসেবে পূজিতা। অরণ্য ষষ্ঠী নামে এই ব্রতের প্রাচীন পরিচয় ছিল, যার মূল উদ্দেশ্য ছিল সন্তানের মঙ্গল কামনা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন। পরবর্তীকালে এর সঙ্গে যুক্ত হয় মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়নের সামাজিক রীতি, যা আজকের জামাই ষষ্ঠী হিসেবে সুপরিচিত। লোককথা অনুসারে এক ব্রাহ্মণ পরিবারের ছোট বউ প্রায় খাবার চুরি করে খেতেন এবং দোষ চাপাতেন ওই পরিবারের পোষা বিড়ালের উপর। সেই বিড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। ক্রমে মা ষষ্ঠী কিন্তু অসন্তুষ্ট হয়ে তার সন্তানদের লুকিয়ে রাখেন। পরে নিজের ভুল বুঝতে পেরে ছোট বউ অনুতপ্ত হন এবং মা ষষ্ঠীর ব্রত পালন করেন। দেবীর আশীর্বাদে তিনি সন্তানদের ফিরে পান। এরপর পরিবারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। সন্তানদের বড় করে তাদের বিবাহ দেওয়ার পর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ে ও জামাইকে বাড়িতে ডেকে স্নেহ সম্মানের সঙ্গে আপ্যায়ন করা হয়। জনশ্রুতি অনুযায়ী সেখান থেকেই জামাই ষষ্ঠীর প্রচলন শুরু। জামাই ষষ্ঠী কেবল একটি পারিবারিক উৎসব নয়, এটি বাঙালির পারিবারিক বন্ধন, আত্মীয়তার উষ্ণতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। আজও বাংলার ঘরে ঘরে এই উৎসব একই আন্তরিকতা এবং আনন্দের সঙ্গে পালিত হয়ে আসছে। হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা। সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল। খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন। খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আবারও অভিজ্ঞাপনের আসরে। এবারে যেটা জানানোর পালা সেটা হচ্ছে আমাদের আজকের ইতিহাসের পাতায় কি রয়েছে। আজকের দিনেই 1756 সালে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা পুনরুদ্ধার ইংরেজদের কাছ থেকে। আবার আজকের দিনেই রানী ভিক্টোরিয়া 1837 সালে তার সিংহাসন আরোহণ করেছিল। সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমরা সকলে জানি। সেই সিপাহী বিদ্রোহের অবসান 1858 সালের আজকেরই দিনে। এবং আজকেরই দিনে অসহযোগ আন্দোলনের বিপ্লবী দলে যোগদানকারী নগেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেছিলেন 1909 সালে। 1905 সালে কানু বন্দ্যোপাধ্যায় ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনেই
কবি, লেখিকা এবং নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ সুফিয়া কামাল 1911 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেছিলেন। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটার রমাকান্ত দেশাই আজকেরই দিনে জন্মগ্রহণ করেছিলেন 1939 সালে। শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতায় আজকের দিনটা অনেক কারণে বিশেষ। যেমন আজকের দিনে আমরা অনেককে পেয়েছি, অনেক আনন্দের ঘটনা রয়েছে, ঠিক তেমনই আজকের এই দিনে কিন্তু কিছুটা বিরহের ঘটনাও রয়েছে। কারণ আজকের এই দিনে ভারতীয় বাঙালি অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তাঁকে আমরা হারিয়েছিলাম 1943 সালে। তাহলে আজকের দিনে ইতিহাসের পাতায় কি রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম। সেই সঙ্গে আজকের দিনটি যাদের যাদের জন্য বিশেষ, তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 20শে জুন কিন্তু পালিত হচ্ছে ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসেবেও। আজ অর্থাৎ এই ওয়ার্ল্ড রিফিউজি ডে 2001 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে। জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক কারণে নিজের ভিটেমাটি ছাড়তে যারা বাধ্য হয়েছিলেন, সেই মানুষদের সাহসিকতাকে সম্মান জানানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই কিন্তু এই দিনটি পালনের মূল উদ্দেশ্য। বিশ্বজুড়ে শরণার্থীদের নিরাপত্তা, আশ্রয় এবং পুনর্বাসনে কাজ করে জাতিসংঘের এই প্রধান সংস্থা UNHCR। তারাই কিন্তু এই শরণার্থী দিবস পালনের শুরু করেছিলেন। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে লিখছি তোমায় পর্ব। তো লিখছি তোমায় পর্বে আজ প্রথমেই যার চিঠিখানি পড়ে শোনাবো, তিনি কে ভাবছেন নিশ্চয়ই। তিনি হচ্ছেন বনমালী মুখোপাধ্যায়। খায়ের পাড়া, বীরভূম জেলা থেকে তিনি আমাদের চিঠি লিখেছেন। কি লিখেছেন চলুন আপনাদের পড়ে শোনাই। একটি গাছ একটি প্রাণ, শুনিয়া তোমাদের স্লোগান মন আনন্দে উঠিল নাচি। বাসনা জাগিল তোমাদের লাগি, যুগ যুগ ধরে বাঁচি নিজেরে উজাড় করে দিই তোমাদের তরে। দূষণ মুক্ত করিতে ধরা নীল কণ্ঠ হয়ে করি শোষণ বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। বিনিময়ে মুক্ত হস্তে করি দান বিশুদ্ধ নির্মল শীতল প্রাণবায়ু। সবারে বলি লহ অক্সিজেন, আমার ভান্ডার কভু না হইবে রিক্ত। তোমাদের স্লোগান একটি গাছ একটি প্রাণ, রূপায়িত করিতে বাস্তবে কর বনায়ন। সবুজে সবুজে সবুজ হোক ধরার প্রাণ, কর অঙ্গীকার করিবে না ধ্বংস, করিবে না অবহেলা, করিবে রক্ষণ। আমরা বাঁচলে তোমরা বাঁচবে, ধরার প্রাণে রইবে সবুজের শীতলতা। তোমাদের প্রশ্বাস বায়ুর বিষময়তা করিয়া শোষণ দানিব অক্সিজেন প্রাণবায়ু। না রাহিলে মোরা প্রখর তপন তাপে দগ্ধ হইবে সুজলা সুফলা বসুন্ধরা। রুষ্ট প্রকৃতির রোষানলে ধ্বংস হইবে জীব উদ্ভিদ জগৎ। তোমাদের কাছে এই মিনতি, কর বনায়ন। সবুজে সবুজে পেতে বিশুদ্ধ অম্লজান,
সবুজে সাজাও ধরিত্রীর কোল, সবুজ হোক ধরার প্রাণ। নিবেদনে বনমালী মুখোপাধ্যায়, গ্রাম ও ডাকঘর খাঁয়েরপাড়া, জেলা বীরভূম। এবারের চিঠিখানি লিখেছেন হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া থেকে। তিনি লিখছেন, সাথী অভিজ্ঞাপন। এই পৃথিবী মানুষের জন্মের আগেই বৃক্ষরাজি গাছপালায় সবুজ ক্ষেত্রে পরিপূর্ণ ছিল। গাছের ফল, সবুজ শাকসবজি খেয়েই মানুষ তখন জীবন ধারণ করত। তাই গাছপালা ছিল তখন মানুষের বন্ধু। তাছাড়া গাছপালা সবুজ ক্ষেত্রে ঠান্ডা বাতাস বিশ্ব পরিবেশকে ঠান্ডা করে। মানুষ গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে, সেই আগুন জ্বলে ওঠা দেখেই তারা আগুনের ব্যবহার শিখেছিল। সেই গাছপালা, অরণ্যরাজি প্রভৃতি সবুজ ক্ষেত্রগুলো যে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদন করে তা গ্রহণ করেই কিন্তু মানুষ সমস্ত জীবকুলকে নিয়ে বেঁচে থাকে। তাছাড়া সমস্ত বৃক্ষ বা অরণ্যরাজি মেঘকে আকর্ষণ করে, তার ফলে পৃথিবীতে বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টির দ্বারাই কিন্তু মানুষ চাষাবাদ করে এবং ফসল উৎপাদন করে, যা হলো মানুষের মুখের আহার। ধীরে ধীরে মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে থাকে। ক্রমে ক্রমে গ্রামগঞ্জ অরণ্যরাজি ধ্বংস করে আধুনিক বহুতল আবাসন তৈরি করা হয়। নতুন নতুন কলকারখানা গড়ে ওঠায় সবুজ বনাঞ্চল ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। বনাঞ্চলের গাছপালা কেটে তৈরি হচ্ছে নতুন নতুন আধুনিক বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং কাঠের তৈরি রকমারি ফার্নিচার। এইভাবে বনভূমি ধ্বংস হবার ফলে পৃথিবীতে বৃষ্টিপাতের হার কিন্তু কমে গেছে। বঙ্গে বর্ষা আসাও অনিশ্চিত এবং অনিয়মিত হয়ে পড়েছে। গাছপালা ধ্বংস হবার ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ যাচ্ছে কমে, সে সঙ্গে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যাচ্ছে বেড়ে। তাই শুরু হয়ে গেছে বায়ু দূষণ এবং পরিবেশ দূষণ। পৃথিবীর এই ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষ নিজের ভবিষ্যৎ বিপদের কথা চিন্তা করে সরকারি এবং বেসরকারি উদ্যোগে চারিদিকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে দিয়েছে। প্রতি বছর তাই কিন্তু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। সকলেই চাইছে পৃথিবীতে আবার গাছপালা লাগিয়ে চারিদিক সবুজ হয়ে যাক, আর এই পৃথিবী ফিরে পাক তার পুরনো প্রাণ। নমস্কারান্তে শ্রী হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের পরের চিঠিখানি যিনি লিখে পাঠিয়েছেন তিনি দিলীপ কুমার চন্দ্র, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি লিখেছেন শোনাই। প্রিয় অভিজ্ঞাপন, আমি বা আমরা সাধারণভাবে বেড়াতে যাই। সেই অর্থে আমরা ভ্রমণকারী, অভিযাত্রী নই। 2017 নভেম্বরে আমরা কয়েকজন জম্মু কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম। কাটরাতে বৈষ্ণোদেবী মন্দির দেখার জন্য অনেকেই ঘোড়া নিয়েছিলেন। আমরা 4 জন হেঁটেই দেবী দর্শন করব বলে স্থির করলাম। হাতে লাঠি নিয়ে রাত্রি 9টার সময় উঠতে শুরু করলাম। পীর পাঞ্জাল পাহাড়ের উপর ওঠা সেটাই আমাদের অভিযান। জয় মাতা দি ধ্বনি তুলে এগোতে শুরু করলাম। ভেবেছিলাম ওই তো সামান্য পথ, যেটা সমতলে খুব সহজেই অতিক্রম করা যায়। কিন্তু না, পথ এতটাই খাড়াই এবং মাঝে মধ্যে সিঁড়ি আছে, ওঠা বেশ ক্লান্তিকর। পথিমধ্যে অনেক দোকান আছে যেখানে চা, কফি বা শরবত খেয়ে আবার ওঠা। সে এক ক্লান্ত এবং ঘর্মাক্ত অবস্থা, তবু এগিয়ে চলি। পা চলতে চায় না, ক্রমেই ভারী হয়ে আসে। মনের দৃঢ়তা থেকে এগিয়ে চলি। পথে অনেক বানর দেখা যায়। অনেক পথ চলার পর মনে হলো না, আর পারবো না। কিন্তু তবুও মনে সাহস নিয়ে এবং মাকে স্মরণ করে এগিয়ে চললাম। অবশেষে দীর্ঘ পথ চলার পর মায়ের দর্শন পেলাম। তখন রাত্রির তমসা কেটে আকাশ লাল আভায় রাঙিয়ে উঠেছে। সূর্যদেব উঁকি মারছে।
মন বলছে এই অভিযান যেন সার্থক হলো। আমরা এখনো অভিযাত্রী। কারো পা ফুলে গেছে, কারো বা পেশি শক্ত হয়ে গেছে। তবে নামবার সময় ওখানের কিছু মানুষ ওদের ভেষজ তেল দিয়ে ম্যাসেজ করে দেওয়ার পর বেশ স্বাচ্ছন্দ্য বোধ করলাম। ধীরে ধীরে সকলেই নেমে এলাম। ভাবলাম এই এক অভিযান, আর আমরা অভিযাত্রী। তবে 4 জন একসাথে গিয়েই আবার ফিরে এসেছিলাম। মা বৈষ্ণোদেবী দর্শনের জন্য ছোটখাটো এই অভিযান। আমরা অভিযাত্রী। অভিযাত্রী হয়েই বুঝেছিলাম কি কষ্ট আছে, আর আছে ব্যাপক আনন্দ। অভিযাত্রী দলবদ্ধ হলেই বোধহয় ভালো হয়। দিলীপ কুমার চন্দ্র, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝে, উঠুক নেচে নেচে। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে, উঠুক নেচে নেচে। সকল পরাণ দিক না নাড়া, বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। বন্ধুরা, জুন মাসের অভিজ্ঞাপনের দ্বিতীয় বিষয় ছিল অভিযাত্রী। আর এই অভিযাত্রী নিয়ে এবারের চিঠিখানি, অর্থাৎ আজকের লিখছি তোমায় পর্বের শেষ চিঠিখানি লিখেছেন দেবদাস বিশ্বাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। তিনি লিখছেন, সুপ্রিয় অভিজ্ঞাপন, জীবন মানেই এক অনন্ত যাত্রা। কেউ পাড়ি জমান দুর্গম পাহাড়ে, কেউ বা মহাকাশের অজানা ঠিকানায়। তবে আমার কাছে সত্যিকারের অভিযাত্রী হলেন তাঁরা, যারা প্রতিদিনের প্রতিকূলতা এবং মনের ভয়কে জয় করে এগিয়ে চলেন। আমার জীবনের সবচেয়ে দুঃসাহসিক অভিযান ছিল গত বছর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে একটি স্বেচ্ছাসেবী কাজের দায়িত্ব নেওয়া। প্রচণ্ড ঝড়ে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে তখন চরম খাদ্য সংকট দেখা দিয়েছিল। চারপাশের সেই বিপদের মুখে দাঁড়িয়ে স্থানীয় মানুষের অদম্য বেঁচে থাকার লড়াই এবং আমার নিজের ভেতরের দ্বিধা দ্বন্দ্ব জয় করার সেই অভিজ্ঞতাই আমাকে শিখিয়েছিল প্রকৃত অভিযাত্রী হওয়ার ইচ্ছে। আর তার জন্য দুর্গম পাহাড়ে যাওয়ার প্রয়োজন হয় না, মনের সাহসই যথেষ্ট। আমার বাবা ছিলেন আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা। ছোটবেলায় বাবাকে দেখেছি এক কঠিন আর্থিক সংগ্রামের মধ্য দিয়ে আমাদের লেখাপড়া এবং ভবিষ্যৎ গড়ে তুলতে কোনোদিন হাল ছাড়েননি। প্রতিটি পদক্ষেপে ছিলেন অবিচল। তিনি আমাদের জীবনের ঝড় ঝাপটা পেরিয়ে সঠিক পথে চলতে শিখিয়েছিলেন। কোনো পদক বা স্বীকৃতি ছাড়াই তিনি আমার কাছে এক সত্যিকারের অভিযাত্রী। আমরা এমন অনেক মহামানবকে দেখেছি যারা মানবতার টানে আজীবন অভিযাত্রী ছিলেন, যেমন স্বামী বিবেকানন্দ। তিনি শুধু ভৌগোলিক পরিভ্রমণ করেননি, বরং মানুষের মনের অন্ধকার দূর করতে আধ্যাত্মিক এবং মানসিক চেতনার এক মহান অভিযাত্রী হয়ে উঠেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর গান যেন প্রতিটি অভিযাত্রীর মূল মন্ত্র, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই একলা চলার সাহসী একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ অভিযাত্রী করে তোলে। শুভেচ্ছান্তে দেবদাস বিশ্বাস, ক্রান্তিহাট, জলপাইগুড়ি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে। এবারে যেটা জানিয়ে দেবার পালা সেটা হচ্ছে তথ্য। পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত জনগণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জারি থাকবে। এই বিধিনিষেধ আজ অর্থাৎ 20 জুন থেকে 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিএনএসএস এর 166 ধারায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জানিয়ে দিলাম একটি তথ্য। এবারে একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিচ্ছি। আকাশবাণী আগরতলার অস্থায়ী ঘোষক ঘোষিকা প্রেজেন্টার প্যানেলে অন্তর্ভুক্তির জন্য আবেদনকারী সকল প্রার্থীকে জানানো যাচ্ছে যে লিখিত পরীক্ষা আগামী 21 জুন রবিবার সকাল 10:30 আগরতলার বোজ্জং হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থীকে অবশ্যই একটি বৈধ সরকারি পরিচয় পত্র এবং জন্ম তারিখের প্রমাণপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য সকল প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন। এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবছর ভারতীয় রেলে দুটি ভিন্ন গ্রেডে মোট 6,565টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ 29 জুন। অনলাইন আবেদন শুরু হচ্ছে 30 জুন 2026 থেকে। আবেদন করার শেষ তারিখ 29 জুলাই 2026 রাত 12টা পর্যন্ত। আবেদনকারীর বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা করা হয়েছে। বয়স হিসেব করতে হবে 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী। টেকনিশিয়ান গ্রেড 1 মোট শূন্য পদ 323টি। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি বা ইনস্ট্রুমেন্টেশনে বিএসসি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ বিই বা বিটেক ডিগ্রি হতে হবে। বয়সসীমা 18 থেকে 33 বছর পর্যন্ত। বেতন কাঠামো পে লেভেল 5 অনুযায়ী প্রাথমিক মূল বেতন 29,200 এবং সাথে অন্যান্য সরকারি ভাতা। টেকনিশিয়ান গ্রেড 3-তে রয়েছে মোট শূন্য পদের সংখ্যা 6,242টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সাথে এনসিভিটি বা এসসিভিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক অথবা কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে। বয়সসীমা 18 থেকে 33 বছর। বেতন কাঠামো পে লেভেল 2 অনুযায়ী প্রাথমিক মূল বেতন 19,900 টাকা থেকে সাথে অন্যান্য সরকারি ভাতা রয়েছে। জানিয়ে দিলাম কাজের খবর। শ্রোতা বন্ধুরা, এবারে যেটা জানানোর পালা সেটা হচ্ছে আমাদের শরীর সুস্থ রাখার উপায়। এবং আপনারা জানেন যে আগামীকাল 21 জুন অর্থাৎ বিশ্ব যোগা দিবস, যেখানে আমরা এই একটি দিন সবথেকে বেশি যোগা করার কথা মনে করি। তবে একটা কথা বলতে হয় যে আমাদের প্রতিদিন যদি আমরা অল্প অল্প করে একটু যোগব্যায়াম করতে পারি তাহলে আমাদের শরীরের জন্য সব থেকে বেশি উপকারী। কারণ যোগব্যায়াম যেমন
আমাদের পিঠের ব্যথা উপশমে সাহায্য করে, ঠিক তেমনি আর্থ্রাইটিসের যে উপসর্গগুলো রয়েছে সেগুলো উপশম করতেও কিন্তু যোগব্যায়াম খুবই ভালো। সেই সঙ্গে আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের যন্ত্র, আমরা জানি যে আমাদের বর্তমানে যেটা হচ্ছে সব থেকে বেশি আমরা হার্টের সমস্যায় ভুগছি, সেখানে যদি শরীরকে ভালো রাখতে হয়, হার্টকে ভালো রাখতে হয়, সেখানে যোগব্যায়াম করুন। এবং আর্থ্রাইটিসের সমস্যা এখন ছোট থেকে বড় অনেকেই ভুগছেন, সেই সমস্যা থেকে মুক্তি পেতেও কিন্তু খুব ভালো যোগব্যায়াম। এবং সেই সঙ্গে যেটা বর্তমানে খুব হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাতের বেলায় ঘুম হয় না। প্রায়শই আমরা সেই কথাটা বলি যে ঘুম কম হচ্ছে, ঘুমের ওষুধ খাচ্ছি তারপরেও ঘুম হচ্ছে না। কিন্তু ঘুম ভালো রাখার জন্য নিয়মিত যোগব্যায়াম করলে আমাদের যে মানসিক অবস্থাটা সেটা সঠিক হয়, আর ঘুমিয়ে পড়া যায় খুব সহজেই। এবং সেই সঙ্গে আমাদের যে মানসিক চাপ আমরা যেটা বলে থাকি, সেই মানসিক চাপ কমাতেও কিন্তু যোগব্যায়াম গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে আমাদের মনের মধ্যে, মনটাকে ভালো রাখতে তো হবে, শরীরকে ভালো রাখতে হলে সেই মনটাকে ভালো রাখার জন্য খুব দরকার যোগব্যায়াম। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম ছোট্ট করে কি করে সুস্থ থাকা যায়। চলে যাচ্ছি পরবর্তী পর্বে। এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 30.8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 26.2 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 70%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.4 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর সেই সঙ্গে বন্ধুরা, আমরা কিন্তু অভিজ্ঞাপন অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আর তাহলে আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো অভিজ্ঞাপন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তিকনা এবং সেই সঙ্গে আমি অঙ্কিতা। আজকের মতো তাহলে অভিজ্ঞাপনের আসর থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অভিজ্ঞাপন পর্বে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তার ঠিক পরে রয়েছে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। Presents Morning News.